परिपूर्णम् নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রাবন্তী, আপনারা দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি সেরা বাঙালি 2017। সেরা বাঙালির এবার 13ই পা। বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর তার উৎসব ক্যালেন্ডারে সেরা বাঙালি এক বিশেষ পার্বণ। 13র গেরোয় না আটকে আমরা সেই সব বাঙালিকে আজ সম্মান জানাবো যাদের খ্যাতি 7 সমুদ্র 13 নদী পার করেছে, এতটা পথ পেরিয়ে। আসুন শুরুতেই দেখে নিই গত 12 বছরের সেরা বাঙালির সেরা মুহূর্তগুলি। দেখো, কাজের জন্য তো অনেককেই রোজ কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত করতেই হয়। যেমন গড়পাট থেকে গড়িয়াহাট, এই আমাকেই তো রোজ করতে হয়। কিন্তু শ্রাবন্তী, ধরো যদি তোমাকে বলা হয় ঢাকা কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করতে। এক দেশ থেকে আরেক দেশে ডেলি প্যাসেঞ্জারি, তা আবার হয় নাকি? আমি যার কথা বলছি তাকে কিন্তু এই বালি থেকে বালিগঞ্জের মতোই ঢাকা কলকাতা করতে হয়। দু বাংলায় তার একই সঙ্গে এমন ব্যস্ততা। বুঝেছি তিনি কে। গঙ্গার এপার পদ্মার ওপার, দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। দুই বাংলার বুকে তিনি শুনতে পান একই হৃদস্পন্দন। তিনি সময়ের আবর্ত পেরিয়ে রাজকাহিনীর ইতিহাস খুঁজেছেন। তিনি এমন এক অভিনেত্রী, বিসর্জনে যার নতুন করে বোধন হয়েছে। তিনি জয়া এহসান, অভিনয় এবারের সেরা বাঙালি। আর 5 জন বিদেশ গেলে বাক্স ভরে শপিং করে আনেন, তিনি আনেন গাছ। ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় সবুজে ভরিয়ে দিতে চান নিজেকে, আর তাই বোধ হয় তাঁর অভিনয় এত সবুজ, এত সজীব। বাবা লড়াই করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বড় হয়েছেন সেই সব গল্প শুনে। সে কারণেই গেরিলা ছবিতে 71-এর বিলকিসের চরিত্র হয়ে উঠেছে আরো মূর্ত, আরো মাটির কাছাকাছি। বলতে গেলে মুক্তিযুদ্ধ দিয়ে আমরা ভাত মেখে খেয়েছি। যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, সেই আবহাওয়া, সেই পরিবেশ, এবং শরীরে তো মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমার না প্রথমে তখন আর ভয় লাগলো না। আমার মনে হলো হ্যাঁ, আমি হয়ে উঠেছি, হয়তো সেই 1971-এর বিলকিস বানু আমি হয়ে উঠতে পেরেছি।
তারপর সীমান্ত পেরিয়েছে তার অভিনয় প্রতিভা। এপার থেকে ওপার দুই বাংলায় তিনি এখন সমান পরিচিত মুখ। কলকাতায় থাকুন বা ঢাকায়, দুই মাটিতেই তিনি পান একই প্রাণের স্পন্দন। আমরা যতই আজকে কাটাতার দেই, যতই কিছুই দেশ বানাই, যাই বানাই, সেই জায়গা থেকে নারী তো আসলে দু জায়গার একই। বাঙালি সংস্কৃতি, ভাষা, সমস্ত কিছুই এক। প্রথম প্রেম সঙ্গীত, দীর্ঘদিন তালিম নিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের। সুযোগ পেলেই ফিরে যান আইপডে জমানো 11,000-এরও বেশি গানের কাছে। কিন্তু মনটা চায় এক জীবনে অনেক জীবনযাপন করতে। সেই টানেই অভিনয়। অসাধারণ অভিনয় দক্ষতাতেই তিনি জিতে নিয়েছেন দুই বাংলার হৃদয়। জয়া এহসান এবারের অভিনয় সেরা বাঙালি। অভিনয়ে অনন্য অবদানের জন্য এর আগে আমরা সম্মানিত করেছি মিঠুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, রাহুল বসু, পাউলি দাম, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, ঋত্বিক চক্রবর্তীকে। এবার অভিনয়ে সেরার শিরোপা জয়া এহসানকে। অভিনয় সেরা বাঙালি 2017 জয়া এহসানকে মঞ্চে ডেকে নেব। আর তার হাতেই সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের সবার প্রিয় বুম্বাদাকে। ধন্যবাদ বুম্বাদা, ধন্যবাদ জয়া। তোমার পথের পাঁচালীর সেই দৃশ্যের কথা মনে আছে, যেখানে কিশোর অপু মাথায় নকল মুকুট পরে হাতে নকল তলোয়ার নিয়ে নিজের মনে যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে? বিভূতিভূষণের লেখায় হোক বা সত্যজিৎ রায়ের লেন্সে, সে দৃশ্য ভোলার নয়। নাট্যকলা বিভাগে এবারের সেরা বাঙালিও ছোটবেলায় ওই অপুর মতোই নিজের খেয়ালে ডুব দিতেন কল্পজগতে। অপুর ছিল মহাভারত, তাঁর ছিল থিয়েটার। মঞ্চের প্রতি সেই ভালোবাসার কাছে আজীবন নিজেকে সঁপে দিয়েছেন তিনি। তার নাটকে কখনো অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, কখনো ধারালো বিদ্রোহ। আবার তিনি অনায়াস দক্ষতায় মঞ্চে প্রাণ দেন পূর্ববঙ্গের লোককথাকে। তিনি নাট্যকলা বিভাগের এবারের সেরা বাঙালি বিভাস চক্রবর্তী। আমরা তো সেই সব বেদনার কথা কইরে লাতিনি, তুই উল্টা শুনলি কেন? তিনি থিয়েটার অন্তপ্রাণ, অন্য থিয়েটারের মানুষ। থিয়েটারের সঙ্গে সেই কৈশোরে প্রেম। আমার কৈশোরের প্রেম নাটক, যৌবনের প্রেম সিনেমা, কিন্তু আলটিমেটলি কৈশোরের প্রেমিকাকেই বিয়ে করতে হলো, ঘর বাঁধতে হলো তাকে নিয়েই। জন্ম ওপার বাংলায়। দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে ঘর ছাড়তে হয়েছিল। সেই স্মৃতি, সেই কষ্ট, সেই রাগ আজও মনের কোণে। বুকের মধ্যে না বলা কথাগুলো বেরোনোর পথ খুঁজছিল। আমি এখনো ভুলতে পারি না আমার দেশের কথা, সিলেটের কথা। আমাদের কোনো অপরাধ নেই, কিন্তু আমরা ছিন্নমূল হয়ে এলাম। আমাদের পরিবেশ থেকে, আমাদের পরিজন থেকে, আমাদের ভূমি থেকে নিজের মধ্যে যে ভাবনাগুলো যাতায়াত করে গড়ে ওঠে, সেগুলো কিভাবে প্রকাশ করব, সবচেয়ে বেশি কিভাবে পারব? লিখে না কবিতা লিখে না ইয়ে লিখে? ওগুলো পারবো না, পারি না। সেই জন্যে থিয়েটারে মনে হলো পারব। তিনি থিয়েটারের গবেষক, মঞ্চ তার পরীক্ষাগার। উৎপল দত্ত, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো মহারথীদের কাছ থেকে শিখেছেন অনেক কিছু। তারপর নিজের মতো করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। বৈচিত্র্যই তার বৈশিষ্ট্য।
প্রথমে বন্দনা করলাম আল্লাহ নিরঞ্জন। রাজা মাধব রে, রাজা মাধব রে, পূবেতে বন্দনা করলাম পূবের ভানুর স্বর, একদিকে উদয় রে ভানু, চৌদিকে পসর। তার নাটকে প্রতিবাদী কণ্ঠে দিন বদলের আশা, তীক্ষ্ণ বিদ্রুপ তীর হয়ে ছোটে, ভালোবাসা আজও গোলাপ করে ফোটে। কি করবে মানুষ, বাঁচতে চাওয়া কি আর এমন দোষ, বাঁচতে চাওয়া কি আর এমন দোষ, কি আর দোষ, কি আর দোষ। তার কাছে থিয়েটার মানে নিজের বুকে অগণিত মানুষের স্পন্দন, নিজের কথা সবার করে নেওয়া। বিভাস চক্রবর্তী নাট্যকলায় এবারের সেরা বাঙালি। এর আগে রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত হয়েছি। নাট্যকলা বিভাগে মনোজ মিত্র, দেবশঙ্কর হালদার, সুমন মুখোপাধ্যায়কেও সেরা বাঙালির সম্মান জানিয়েছি আমরা। নাট্যকলায় এবারের সেরা বাঙালি বিভাস চক্রবর্তী। নাট্যকলা বিভাগে সেরা বাঙালি 2017 বিভাস চক্রবর্তী, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। সেরা বাঙালি বিভাস চক্রবর্তীর হাতে সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব দেবশঙ্কর হালদারকে। ধন্যবাদ বিভাস দা, ধন্যবাদ দেবশঙ্কর দা। শ্রাবন্তী, বাঙালি মাত্রেই বোধহয় রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী খোঁজে, তাই না? তবে এই দুয়ের মণিকাঞ্চন যোগ তো আর সহজে পাওয়া যায় না। সঙ্গীতে এবারের যিনি সেরা বাঙালি, তিনি শুধু রূপে লক্ষ্মী নন, আক্ষরিক অর্থেই তার কণ্ঠে যেন সরস্বতীর বাস। অ কখর আগেই যার কান শুনেছে গান, যার বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী, তার শিরা উপশিরায় যে সুরই বইবে তাতে আর আশ্চর্য কি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার নিজস্বতা নজর কেড়েছে, কুড়িয়েছেন প্রশংসা। সব ধরনের গানেই তিনি খুঁজে পান তৃপ্তি, বলেন সঙ্গীতেই তার মুক্তি। একেবারেই। আর উচ্চাঙ্গ সঙ্গীতে আজ তিনি তরুণ প্রজন্মের এক উজ্জ্বল মুখ, নবীনদের কাছে অনুপ্রেরণা। তিনি সঙ্গীতে এবারের সেরা বাঙালি কৌশিকী চক্রবর্তী। নিজেকে প্রমাণ করার প্রাণপণ যুদ্ধে তার বিশ্বাস নেই। সঙ্গীত তার সাধনা, মনের আনন্দ, প্রাণের আরাম। মহিরুহের মতো তার বাবার ছায়া থেকে বেরোবার জন্য তিনি মরিয়া নন, বরং সেই ছায়ায় বসেই তিনি দেখতে পান নিজের চলার পথ। ছায়া থেকে বেরোনোর কোনোদিন চেষ্টাই করিনি, ছায়া বড় আরামের। আসলে কি হয় জানেন তো, মানে যদি খুব যুদ্ধ করে কেউ ছায়া থেকে বেরোবো করে, তাহলে যদি অত বড় ছায়া হয় তাহলে যুদ্ধটাই আমার মনে হয় অনেকটা সময়, অনেকটা এনার্জি আর অনেকটা ওই মনের যে একটা হ্যাপি স্পেস, ওটা অনেকটা নষ্ট হয়ে যায়, খুব শক্ত হয়ে যায় জিনিসটা। নিরলস সঙ্গীত সাধনার পাশাপাশি পড়াশুনোতেও তিনি বরাবর 1 নম্বরে। কলেজ বিশ্ববিদ্যালয় দুরন্ত রেজাল্ট। তিনি যেন আক্ষরিক অর্থেই সরস্বতীর মানস কন্যা। আজ গায়ন শৈলীর নিজস্বতার জন্য গোটা দেশ তাঁকে চেনে। কিন্তু দর্শনের কৃতি ছাত্রীর দর্শন বলে এই শেষ নয়। জীবন যত বদলায়
তার সঙ্গে বদলে চলে তার গায়কীও। আমার সঙ্গীত যদি আমার পিওরেস্ট এক্সপ্রেশন হয়, তাহলে আমি মানুষটা যদি বদলাই, আমার এক্সপ্রেশনটাও বদলাবে। আমি কেমনভাবে কথা বলি, কেমনভাবে ভাবি, এটা যদি বদলায়, তাহলে আমি কেমনভাবে গান করি, এটাও বদলাবে। এবং এটা একটা এভার চেঞ্জিং জার্নি, ইট ইজ কিপ অন চেঞ্জিং। আই ক্যান জাস্ট হোপ অ্যান্ড প্রে দ্যাট ইট চেঞ্জেস ফর বেটার। সঙ্গীতে রক্ষণশীলতায় তার বিশ্বাস নেই। রাগ সঙ্গীত মাত্রই গুটি কয়েক ওয়াকিবহাল শ্রোতার জন্য এই ধারণা তিনি ভাঙতে চান। সবার সামনে মেলে ধরতে চান ভারতীয় সঙ্গীতের মহান ঐতিহ্যের মণিমুক্ত সম্ভার। সঙ্গীতের বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করেছেন, খ্যাতি এসেছে, বেড়েছে ব্যস্ততা, কিন্তু নিজেকে আজও সঙ্গীতের ছাত্রী ভাবেন তিনি। শিল্পের সাধনার পথে শুধুই একাকিত্ব, তিনি সেই মগ্নতার পূজারী। বাবার একটা কথা আছে, 3 পয়সার গান করতে পারিস না কাজী। 3 পয়সা মানে বুঝতে পারছেন কবেকার কথা বলছেন, যবে আনা পয়সার হিসেব হতো। তো আমি ওই 1 টাকা অবধি পৌঁছতে আমার এখনো অনেক দেরি আছে। 3 পয়সাতেই আপাতত আছি। সঙ্গীতে এবারের সেরা বাঙালি কৌশিকী চক্রবর্তী। এর আগে শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, প্রীতম চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্য, শান, মোনালি ঠাকুর, অন্তরা মিত্র এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে সেরা বাঙালির সম্মান তুলে দিতে পেরে আমরা গর্বিত। সঙ্গীতে এবারের সেরা বাঙালি কৌশিকী চক্রবর্তী। সঙ্গীতে এবারের সেরা বাঙালি কৌশিকী চক্রবর্তী। কৌশিকীকে মঞ্চে ডেকে নেব। কৌশিকীর হাতে সেরা বাঙালি সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রীকে। ধন্যবাদ আবিরদা, ধন্যবাদ কৌশিকী, ধন্যবাদ শুভশ্রী। আচ্ছা, তুমি কখনো চোখের সামনে কয়েকটা রেখাকে পাখি হয়ে উড়ে যেতে দেখেছ? ধ্যাৎ, এমনটাও হয় নাকি? হ্যাঁ, হয়তো একেবারে যেন ম্যাজিকের মতো। এবার যার কথা বলছি তিনি রেখার জাদুকর। ক্যানভাস তার মঞ্চ। দশকের পর দশক ধরে তার রেখার ম্যাজিক বাঙালিকে একেবারে মুগ্ধ করে রেখেছে। তার ছবি সত্যি কথা বলে, সত্যি কথা সহজ করে বলে। চারপাশের এই হাজারো জটিলতার মাঝে তার সৃষ্টি যেন সরলতার উৎসব। হ্যাঁ, শান্তিনিকেতনে তার পথ চলা শুরু। স্বয়ং নন্দলাল বসু তার শিল্পগুরু। শিল্পের সারল্যের সাধনাতেই তিনি আজও মগ্ন। রামানন্দ বন্দ্যোপাধ্যায়, শিল্পকলায় সেরা বাঙালি 2017। কথায় অনুভব প্রকাশের সময় লাগে বেশি, রেখায় অনুভবে কোনো সময় লাগে না। রেখার সঙ্গে সঙ্গে অনুভব চলে। শিল্পীর থাকে প্যালেট। সেই কিশোরের হাতের সামনে ছিল তার মায়ের পানের বাটা। সেই ছোট্ট শিল্পী পান থেকে পেত সবুজ, খয়ের থেকে লাল, আর কালোর জন্য ছিল ভূষো কালি। মা বকতেন না, বরং উৎসাহ দিতেন। মা যেখানে রান্না করতেন তার পাশে একটা দেয়াল ছিল, তো মা রান্না করতেন, আমি আঁকতাম। মা জোগাতেন, যেমন পান দিয়ে সবুজ পেতাম, মায়ের খয়ের দিয়ে লাল পেতাম, আর ভূষো কালি দিয়ে কালি পেতাম।
এই দিয়ে এগুলো আঁকতাম আর মা উৎসাহ দিয়ে যেত। বিহারের ভাগলপুর থেকে শান্তিনিকেতন, শিক্ষক হিসেবে পাওয়া কিংবদন্তি নন্দলাল বসুকে। নন্দলালের ছবির সারল্য গভীর রেখাপাত করেছে তার শিল্প ভাবনায়। ঘুরে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে, খুঁটিয়ে লক্ষ্য করেছেন সরল গ্রাম্য জীবন, বিভিন্ন মন্দিরের গায়ে ছড়িয়ে থাকা অসামান্য সব কারুকার্য। তাকে টেনেছে ছৌ নাচ, তাকে টেনেছে পটচিত্র। তারপর সারা জীবন ধরে করেছেন সেই সারল্যের সাধনা, আর সেই সাধনায় গড়ে নিয়েছেন নিজের চলার পথ। আমার ছবিতে যে সারল্য দেখা হয় সেটা তো ইচ্ছাকৃত করা, আমি সরল হতে চাই বলে করেছি। কিন্তু গ্রামীণ লোকের তো ভুল করছে মনে করে না। গ্রামে ঘোরার সময় দেখি একটা জায়গায় ওদের পট তো দেয়াল, মাটির দেয়াল, তা আমি গিয়ে কে করেছে, একজন একটু বয়স্ক লোকের। তাহলে হ্যাঁ গো, তুমি এই লোকটার বাঁ হাতটা ঠিক করেছো, ডান হাতটা এত লম্বা করলে কেন? এটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। বলো না, ওর ওই ফলটা পাড়ার ইচ্ছে হলো তো। সেই গ্রাম্য শিল্পীর সরল বিশ্বাসের মতোই ক্রমশ দীর্ঘায়িত হয়েছে তার প্রতিভার যাত্রাপথ। বিষয়বস্তু হিসেবে শহর কখনো সেভাবে টানেনি তাকে। তিনি নিজেকে বলেন শহরে গ্রামের প্রতিনিধি। তার ক্যানভাসে ফিরে ফিরে আসে গ্রামের মেঠো পথ, ভেসে আসে সেই মাটির গন্ধ। আমরা কথা বলতে পারি না, শিখিনি, কিন্তু কাজ সবসময় করেছি, অভ্যাস। আমাকে যদি বলো যে আপনি রোজ আঁকেন কেন, এর একটাই উত্তর, রোজ হাতকে সচল রাখি, যেদিন ছবি হওয়ার সেজন্য হাত বাঁধা না হয়, যা চাই যেন আমার হাত সেটা দিতে পারে। এই জন্য প্রতিদিন কাজ করা, প্রতিদিন তুলি টানা। শিল্পকর্মে অনন্য অবদানের জন্য এবারের সেরা বাঙালি রামানন্দ বন্দ্যোপাধ্যায়। শিল্পকর্মে অতুলনীয় অবদানের জন্য এর আগে গণেশ পাইনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা গর্বিত। আমরা সম্মানিত হয়েছি অর্পিতা সিংহ, আবির কর্মকার, শাকিলা শেখ, মাহবুবুর রহমান, লালু প্রসাদ সাউ, পরেশ মাইতি, গণেশ হালুই, যোগেন চৌধুরীদের সেরা বাঙালি সম্মান জানাতে পেরে। শিল্পকর্মে অনন্য অবদানের জন্য এবারের সেরা বাঙালি রামানন্দ বন্দ্যোপাধ্যায়। শিল্পকর্মে সেরা বাঙালি 2017 রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করব। তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ জানাবো আরেক সেরা বাঙালি যোগেন চৌধুরীকে। ধন্যবাদ রামানন্দ বাবু, ধন্যবাদ যোগেন বাবু, ধন্যবাদ। ঘুম থেকে উঠে অফিস থেকে ফিরে বৃষ্টি পড়া ছাদে ঘাম প্যাচ প্যাচে ভিড়ে বাঙালির তাকে চাই চাই। বুঝেছি, চায়ের কথা বলছো তো? চা ছাড়া বাঙালি চলে না। ঠিক, চাটা যেমন চায় তেমনি চায়ের সঙ্গে টাটাও চায়, মুচমুচে কুড়মুড়ে টক ঝাল মিষ্টি, কখনো গলা ভেজানোর আগে, কখনো ভিজিয়ে, মানে ডুবিয়ে। কিন্তু হঠাৎ আমরা এত চা বিস্কিটের কথা কেন বলছি? সবাইকে বলো। নিশ্চয়ই বলছি, কারণ এবার বাণিজ্যে যিনি সেরা বাঙালি তিনি ক্রমশ বেকারি বাড়াচ্ছেন। বেকারি বাড়াচ্ছেন মানে? মানে বেকারির ব্যবসা বাড়াচ্ছেন। তার তৈরি নানা ধরনের বিস্কুটের স্বাদে বাঙালির সকাল শুরু হয় আহ্লাদে। আর শুধু বিস্কুটের কথাই বা বলছি কেন, এই ধরো বিভিন্ন ধরনের কেক, ওয়েফার, ভুজিয়া, রসনার হরেক স্বাদ তিনি মেটান।
তিনি বিস ফার্মের কর্ণধার কেডি পাল, বাণিজ্যে এবারের সেরা বাঙালি। আমি প্রত্যেকদিন একটু একটু করে বাড়বো, এইটা বাড়লে পর তুমি দেখবে একদিন তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেছো। বর্ধমানের ছোট্ট গ্রাম থেকে অসংখ্য মানুষের সকালের চায়ের প্লেটে পৌঁছে যাওয়া এ যাত্রা কোনো রূপকথার থেকে কম নয়। আর এই রূপকথাকেই বাস্তব করে দেখিয়েছেন তিনি। বাবা শিখিয়েছিলেন, যে কাজই করো পরিশ্রম করে তার শীর্ষে ওঠো, কখনো হেরে যেও না। এই দর্শনে ভর করেই পথ চলা শুরু করে তার সংস্থা বিস্ক ফার্ম। বাবা যখন প্রথম কলকাতায় আসেন তখন বাবা আমাদের গল্প করতেন যে উনি হাওড়া স্টেশনে নেমে ট্রেন থেকে উনি গঙ্গায় একটা সিকি 4 আনা পয়সা ফেলে দিয়েছিলেন। ফেলে দিয়ে বলেছিলেন যে উনি কাজের সন্ধানে এসেছিলেন চাকরি করতে, যে আমি তো কিছু ভেবে আসিনি, আমাকে চাকরি না করে বাড়ি ফিরে যাবে না, কারণ সংসার চলছে না। তো মা, আমি চাকরিতে নাও পাই, আমি কুলিগিরি করতেও তৈরি আছি, কিন্তু মা তুমি যেন আমাকে কুলির সর্দার করো। ছেলের পথটাও কিন্তু মসৃণ ছিল না, ছিল বড় প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার চ্যালেঞ্জ। একবার তো কয়েক কোটি টাকা লোকসানের পর সংস্থা বিক্রি করার কথাও ভেবেছিলেন। প্রস্তাবও ছিল নামজাদা সংস্থার, কিন্তু হার মানা যে তার ধাতে নেই। একবার কনভিকশন হলে পর হোয়াট এভার বি দি চ্যালেঞ্জ, আমি জানি যে এর রাস্তা আছে, আমাকে খুঁজে বার করতে হবে। প্রবলেম যখন আছে, সলিউশনটা ডেফিনেটলি আছে, আই এম টু ফাইন্ড আউট। ছোটবেলায় অভাব দেখেছেন, বড় হওয়ার পথে ছিল পরিস্থিতির সঙ্গে দীর্ঘ সংগ্রাম। দীর্ঘ পথ পেরিয়ে বিস্ক ফার্ম আজ অত্যন্ত পরিচিত একটি নাম, যা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে ভিন রাজ্যেও। বাংলায় বলা হতো শানকির থালা। আগে যখন মিলিটারি ছিল, সেই মিলিটারিদের ইউজ যেগুলো করতো না, সেগুলো ওই কাপড়ে যারা ফেরি করে, সেই ফেরিওয়ালারা ওই ভাঙা শানকির থালাগুলো দিত, আর মানে বাড়ির মেয়েদের কাছ থেকে কাপড় নিত, তার বদলে ওটা দিত। সেই রকম শানকির থালায় মা মুড়ি আলু ভাতে মেখে আমাদের 5 ভাই এক ভোরকে খাওয়াতেন। জীবনের এই অবস্থা যখন দেখেছি, জীবনের কোনো অসুবিধাটাই, কোনো বিপর্যয়টাই আমাকে বিচলিত করতে পারেনি। নতুন যে বিস্কুট বাজারে আসবে তার স্বাদ সবসময় তিনি নিজেই পরখ করে নেন। অপছন্দ হলেই সঙ্গে সঙ্গে বাতিল। আর তার স্বাদ কোরকের ওপর যে মানুষ ভরসা রেখেছে, সেটা তো স্পষ্ট তার সংস্থার অভাবনীয় সাফল্যে। বাণিজ্যে এবারের সেরা বাঙালি কেডি পাল। এর আগে বাণিজ্যে অসামান্য সাফল্যের জন্য অসীম ঘোষ, চন্দ্রশেখর ঘোষকে সেরার সেরা বাঙালির সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত হয়েছি। বাণিজ্যে সেরা বাঙালির সম্মান জানিয়েছি দেবু ভট্টাচার্য, সুবীর রাহা, সুমিত বন্দ্যোপাধ্যায়, পিকে মুখোপাধ্যায়, বিনায়ক চট্টোপাধ্যায়, আদিত্য ঘোষ, দীপঙ্কর চট্টোপাধ্যায়কে। বাণিজ্যে এবারের সেরা বাঙালি কেডি পাল। বাণিজ্যে সেরা বাঙালি 2017 কেডি পালকে মঞ্চে আসতে অনুরোধ করব, আর তার হাতে সেরা বাঙালির সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা কর্ণধার চন্দ্রশেখর ঘোষকে। সঙ্গে ডেকে নেব সিদ্ধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় জৈনকে। ধন্যবাদ মিস্টার পাল, ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, ধন্যবাদ মিস্টার জৈন। বুঝলে শ্রাবন্তী, সেরা বাঙালিরা এরকমই হন। নিজেদের কাজের মধ্য দিয়ে তারা আমাদের ভাবান। তাদের দেখেই আমরা লড়াইয়ের অনুপ্রেরণা পাই।
ঠিক যেমন ক্রীড়াক্ষেত্রে এবারে যিনি সেরা বাঙালি, তিনি বারবার দেখিয়েছেন লড়াই কাকে বলে, দেখিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। তার দুপায়ে খানদশেক অস্ত্রোপচার হয়েছে, যার জন্য অনেকেই তো তাকে না খেলার পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু তিনি কারো কথা শোনেননি, শুনেছিলেন শুধু মনের কথা। বলেছিলেন, পায়ে গুলি খেয়ে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে মাঠে খেলতে পারবো না। তিনি ক্রীড়াক্ষেত্রে এবারের সেরা বাঙালি, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী, ঝুলিতে 232টি উইকেট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে তিনি সবচেয়ে সফল বাঙালি অধিনায়ক। 3 ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে জিতেছেন 38টি ম্যাচ। 2015-এ দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের শেষ 8-এ। তাঁর কাঁধে ভর করে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিরও শেষ 4-এ পৌঁছয় বাংলাদেশ। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পৌঁছেছে এক অন্য উচ্চতায়। ছোটবেলা থেকেই ছিল খেলাধুলোর প্রতি ঝোঁক। ফুটবল, ব্যাডমিন্টন থেকে সাঁতার, কিছুই বাদ যেত না। ক্লাস 6 থেকে প্রেম মোটর বাইকের সঙ্গে। মামা প্রথম কিনে আনে ওই সময়, ওটা ছিল জাপানিজ মোটরসাইকেল, আপনার CDI 100 বলতাম আমরা। ওইটা আসলে এখনো প্রায় 22-23 বছর হয়ে গেছে গাড়িটার বয়স, এখনো রেখে দিয়েছে। ওইটা আমি এখনো বাড়ি গেলে চালাই। 14-15 বছর বয়সে প্রথমবার হাতে ক্রিকেটের লাল বল। আজ তিনি বাংলাদেশের নড়াইল এক্সপ্রেস। চোটের কারণে বারবার ছিটকে গিয়েছেন, আবার ফিরেও এসেছেন একেবারে এক্সপ্রেস গতিতে। আমার ক্যারিয়ারের প্রায় শুরুতেই আমি ইনজুর্ড হয়ে যাই। তো তারপরে যেটা হয় যে প্রথমবার অপারেশন করি ব্যাঙ্গালোরে, দ্বিতীয়বার 2003-এ আবার আমি ইনজুর্ড হই। তারপর থেকে আমি লং টাইম খেলি, বাট 2008 সাল থেকে আবার পরপর 3-4 বার আমার ইনজুরি হয়। বাট আমি মেন্টালি অনেক স্ট্রং ছিলাম, খেলাটার প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল। সবসময় চিন্তা করেছি আসলে ক্রিকেট না খেললে মানে কি করবো, আমি আনন্দ পাই, মজা পাই। বলের পাশাপাশি ব্যাট হাতেও বদলেছেন অনেক ম্যাচের রং। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন 15 বার। তিনি ক্রীড়ায় এবারের সেরা বাঙালি, মাশরাফি বিন মোর্তজা। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এর আগে আমরা সম্মান জানিয়েছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে, কুর্নিশ জানিয়েছি হাবিবুল বশার, সাকিব আল হাসান, মনোজ তিওয়ারি, শোয়েব আক্তার, ঝুলন গোস্বামী থেকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়দীপ কর্মকার, ঋতুপর্ণা দাস, সৌরভ ঘোষাল, অনির্বাণ লাহিড়ী, শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়াকে। ক্রীড়াক্ষেত্রে এবারের সেরা বাঙালি মাশরাফি বিন মোর্তজা। অনন্য পারফরমেন্সের জন্য ক্রীড়াক্ষেত্রে এবারের সেরা বাঙালি মাশরাফি মোর্তাজা। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মাশরাফি মোর্তাজার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বিশ্বকাপের ফাইনাল খেলে সদ্য শহরে ফেরা আরেক সেরা বাঙালি ঝুলন গোস্বামীকে। একই সঙ্গে মঞ্চে ডেকে নেব পিয়ারলেসের ম্যানেজিং ডিরেক্টর SK রায়। সঙ্গে মঞ্চে ডেকে নেব ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান নীলরতন দত্তকে। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের জীবনে এমন কিছু কথা থাকে যা বোধহয় কাউকেই বলা যায় না। কথার পিছে কথা জমে সেই কথাগুলো অনেক সময় হারিয়েই যায়। কেউ কেউ কিন্তু সেই সব বলতে না পারা কথাগুলো হারিয়ে ফেলেন না, লিখে ফেলেন। সেই সব কথা কবিতায় ফোটে। এবার সাহিত্যের সেরা বাঙালি সম্মান এমন এক কবিকে, যিনি বাঙালিকে ভাসিয়েছেন, ভিজিয়েছেন,
আগুনও জ্বালিয়েছেন। অসামান্য আগুন, সেই আগুন অসাধারণ। একটিবার রেখেছ হাত, দুবার রাখা বারণ। তবু আজও মালতীবালা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর কোনো শাড়ি হয়তো বেণীমাধবের কথা ভাবে আর মনে মনে বলে, বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বাঙালি কিন্তু ভাবে, তার কবিতা বাঙালিকে ভাবায়। জয় গোস্বামী এবারে সাহিত্যের সেরা বাঙালি। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, তার কবিতার কাছে বাঙালি চিরঋণী। ছোটবেলায় স্কুল পালিয়ে ঘুরতেন আপন মনে, হঠাৎই কবে যেন নিঃশব্দে সেই কিশোরের হাত ধরল শব্দরা। আমাদের স্কুলের পাঁচিলে ছিল বড় একটা গর্ত, সেই গর্ত দিয়ে প্রায় বেরিয়ে আমি স্কুল পালাতাম। স্কুলের পেছন দিকে একটা নদী ছিল, তার নাম চূর্ণী। 3 পয়সা দিলে সেই নদীটা পেরিয়ে ওপারে যাওয়া যেত। আমি সারাদিন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে চানাচুর খেয়ে ক্লান্ত হয়ে যখন সন্ধেবেলা বাড়ি ফিরতাম, তখন আমার মা ভাবতেন আমি বোধহয় খুব পড়াশুনো করে এলাম। প্রথম প্রেমে পড়ার পর তাঁর কবিতায় বাঙালি শপথ নেয়, পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন। তাঁর কবিতা বাঙালির মুখে বুকে ফেসবুকে। এত সবের পরেও তার মন ভালো নেই। কবিতা কয়েকটা লিখেছি, কয়েকটা বই বেরিয়েছে বলে নিজেকে সফল বলতে পারি না। আমি মানুষ হিসেবে যাবতীয় সাংসারিক দায় দায়িত্ব পালনের দিক দিয়ে, বন্ধুদের সঙ্গে মেশার দিক দিয়ে, মানুষের সঙ্গে সঙ্গ করবার দিক দিয়ে, সব দিক দিয়ে সম্পূর্ণ ব্যর্থ একজন মানুষ। কিন্তু বাঙালি জানে এই কবির কাছেই সন্ধ্যা তারা আছে। মেঘবালিকার জন্য যিনি লেখেন এক পৃথিবী, ট্রামে বসে মনে মনেই লিখে ফেলেন এক আস্ত কবিতার বই। মাথায় কয়েকটা লাইন মনের মধ্যে আসে, তারপর সেটা আমাকে তাড়া করতে থাকে। আমার একটা বই আছে, সে বইটার নাম সূর্য পোড়া ছাই। তার সব কবিতাই আমি ট্রামে আস্তে আস্তে লিখেছিলাম। ট্রামটা চলতে শুরু করলেই মনের মধ্যে লাইনগুলো তৈরি হতে শুরু করত। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ দিয়ে শুরু, বাঙালির ঘুম ওড়ালো, ঘুমিয়েছ ঝাউ পাতা। তারপর বারবার বাঙালি ভেসেছে, হৃদি ভেসে গিয়েছে অলোকানন্দা জলে, যেখানে ডুব দিয়ে মিলেছে সাঁঝবাতির রূপকথারা। তার কাব্যপন্যাসে বাঙালি ভিজেছে, যারা বৃষ্টিতে ভেজেছিল। বৃষ্টি ভেজা ভোর মনে মনে বলে, সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই। আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে বোন তোর মনে আছে, প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ। সাহিত্যে এবারের সেরা বাঙালি জয় গোস্বামী। গত 12 বছরে বাংলা সাহিত্যের কয়েকজন রত্নকে আমরা সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি। 2012 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান তুলে দিতে পেরে আমরা সম্মানিত হয়েছিলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমিতাভ ঘোষ, ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী থেকে শাহিন আখতার, সুনন্দা শিকদার, অমিত চৌধুরী, কেতকী কুশারী ডাইসনকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সাহিত্যে এবারের সেরা বাঙালি জয় গোস্বামী। সাহিত্যে এবারের সেরা বাঙালি জয় গোস্বামী। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। মঞ্চে ডেকে নেব আয়ুর্বেদম ন্যাচারাল কসমেটিক্সের ডিরেক্টর সঞ্জীব গুপ্তাকে।
ধন্যবাদ জয়দা, ধন্যবাদ শীর্ষেন্দুদা, ধন্যবাদ মিস্টার গুপ্তা। শ্রাবন্তী, সেরা বাঙালির মঞ্চে আমরা নানা ক্ষেত্রের দিকপাল বাঙালিকে দেখতে পাই, কিন্তু ষষ্ঠীচরণের মতো বাঙালি কি আজ আর আছেন? সেই ষষ্ঠীচরণ, সেই খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন, কিন্তু তার জন্য তো চাই দেহের ওজন 19 মণ, লোহার মতো শক্ত গঠন। ঠিকই, সেরকম বাঙালি আজ আর কোথায়? তবে একজন বাঙালি কিন্তু এখনো আছেন, যিনি হাতি নিয়ে লোফালোফি না করলেও ড্রয়িং রুমে বসে সিংহের সঙ্গে খেলা করেছেন। কোনো খেলনা সিংহ নয়, একেবারে সত্যিকারের সিংহ। বাবা ছিলেন জাদু সম্রাট, ছেলেও পৃথিবী বিখ্যাত জাদুকর। এই সিংহ শাবকটি তিনি উপহার পেয়েছিলেন জাদু দেখিয়েই, আর জাদু মানেই তিনি। এখনো একই রকম সবুজ, ম্যাজিক্যাল। পিসি সরকার জুনিয়র বিনোদনে এবারে সেরা বাঙালি। আমি তো হাওয়া থেকে ফুল বের করি না, মানুষের মনের মধ্যে ফুল ফোটাই। তিনি ফুল ফোটান, তিনি অবলীলায় সবাইকে ফুল বানান। তিনি রাজার পোশাকে কিং, তিনি কিংবদন্তি। তিনি চাইলে তুড়ি মেরে তাজমহল ভ্যানিশ করে দিতে পারেন, চাইলে পারেন যাত্রী বোঝাই ট্রেন অদৃশ্য করে দিতে। তাঁর ওয়াটার অফ ইন্ডিয়া কখনো শুকোয় না। এই ম্যাজিকের শুরুটা হয়েছিল একেবারে শুরুতে। বাবা ছিলেন জাদু সম্রাট, ইন্দ্রজাল জাপটে ধরল বাচ্চা ছেলেটাকেও। ভেতরে ভেতরে গুমড়ে পড়তাম যে এমন একটা কিছু করতে হবে যাতে নাকি লোকে বলে যে ও না ও। আমাকে একটা ব্যাগে পড়া হবে, পোস্টাল ব্যাগ, সব থেকে কঠিন ব্যাগ। সেটা সিল করা হবে তালা দিয়ে, সেটাকে একটা বাক্সের মধ্যে ঢোকানো হবে, বাক্সটা লক করা হবে, চেন দিয়ে বাঁধা হবে এবং সমুদ্রে ফেলে দেওয়া হবে। বাবাও তো তেলে বেগুন উঠেছেন। আমার মাকে ডেকে বললেন যে এটা 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 করছে কেন? রেডিওতে অ্যানাউন্স হলো যে পিসি সরকার জুনিয়র এই ম্যাজিকটা করেছেন, সফল হয়েছেন। রাত 1টা-1:30টার সময় ফিরে এসেছে বাড়িতে। এসে দেখি জাদু সম্রাট পিসি সরকার একটা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে রিসিভ করবেন বলে। 1971 সালে জাপানে শো করতে গিয়ে বাবা চিরতরে অদৃশ্য হয়ে গেলেন। তখন তার ঘামে ভেজা পোশাকটা পরে নিয়েছিলেন ছেলে। মনে মনে বলেছিলেন, দ্য শো মাস্ট গো অন। সেই শো এখনো চলছে। মিউজিক শুরু হলো সময় মতো, আর তখনই আমার ভেতরে, আমার হাড়ের ভেতরে মজ্জার মধ্যে কিংবা একটা কাঁপুনি শুরু হলো। কল্পনাকে মনে হলো বাবার সামনে দাঁড়িয়ে আছেন, মুচকি হাসছেন, যেন বলছেন ম্যাজিক দেখাও, আমি দেখব। কে বললো আমি নেই? হাতের মুঠোয় এখন হাজারো বিনোদন, কিন্তু আজও তাঁর শো মানেই হাউসফুল। তিনি বাঙালির এক আশ্চর্য প্রদীপ, প্রদীপ চন্দ্র সরকার, ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র, বিনোদনে এবারে সেরা বাঙালি। এর আগে ফিল্মে জাদু দেখানোর জন্য অভিনেতা মিঠুন চক্রবর্তী, পরিচালক অনুরাগ বসু এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়কে সেরা বাঙালির সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত হয়েছি। এবার বিনোদনে সেরা বাঙালি জাদুকর পিসি সরকার জুনিয়র। বিনোদনে এবারের সেরা বাঙালি পিসি সরকার জুনিয়র, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। পিসি সরকার জুনিয়রের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব দেব ও কোয়েলকে।
প্রদীপ দা, ধন্যবাদ দেব, ধন্যবাদ সোহেল। এবার এবছরের সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট ঘোষণা করার সময়। এই বিশেষ মুহূর্তে মঞ্চে ডেকে নেব এবিপি আনন্দর সিনিয়র এক্সিকিউটিভ এডিটর সুমন দেকে। সুমন দা, দশকের পর দশক ধরে যাদের জন্য বিশ্বের দরবারে বাঙালির মাথা উঁচু হয়েছে, সেই মানুষরা একদিকে যেমন বিশ্ব নাগরিক, অন্যদিকে তেমন নিশ্চয়ই 16 আনা বাঙালি। শ্রাবন্তী, 16 আনার ওপর 18 আনা বাঙালি। তবে কি জানো, আমরা এবার যার কথা বলবো, তুমি যদি এক হিসেবে ধরো, তিনি বাঙালি নন। বলো কি, তিনি বাঙালির মতোই নন? কোন হিসেবে? কোন গুণে তাই বলো। লোকে বলে বাঙালি সমর ভীরু। বাংলাদেশের বাঙালি যুবকরা একসময় বুক টান করে খান সেনাদের মোকাবিলা করেছিল, কিন্তু এই পশ্চিমবঙ্গের বাঙালি নাকি প্রতিবাদে আছে, প্রতিরক্ষায় নেই। নিন্দুকরা বলেন বঙ্গ সন্তানরা দুধে ভাতে অভ্যস্ত, সেই জন্য যুদ্ধে বিশেষ যায় না, আর সেই জন্যই সেনাবাহিনীতে বাঙালির সংখ্যা একেবারে কিন্তু হাতে গোনা। বুঝেছি, এই বাঙালি নিশ্চয়ই সেই দুর্নাম ঘুচিয়েছেন, নিশ্চয়ই খুব রাফ অ্যান্ড টাফ। নিশ্চয়ই 3400 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা যার পকেটে। এই জানিয়ে আজকাল এত আলোচনা হচ্ছে সেই সার্জিক্যাল স্ট্রাইকের রণকৌশল তৈরিতে যার অবদান আছে। সেই আকাশ জয় করা বাঙালির কথা এবার বলবো। হ্যাঁ, তিনি বাঙালি, এতটাই বাঙালি যে অবসরের পর একেবারে পাক্কা বাঙালির মতো বাকি জীবন পাকাপাকিভাবে আমাদের সঙ্গে কাটাতে আমাদের এই শহরে চলে এসেছেন। 2017 সালে সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাচ্ছেন দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। তিনি আকাশ চিরে উড়তে ভালোবাসেন। জীবনের 3400 ঘন্টা তার মাটিতে পা পড়েনি, আবার হাজারো সাফল্যের পরও তার পা থেকেছে সবসময় মাটিতেই। মিগ 29-এ তার মন মজে, তিনি শিহরিত তেজাসের তেজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাবা গিয়েছিলেন বর্মা ফ্রন্টে চিকিৎসক হিসেবে। চেয়েছিলেন ছেলে সশস্ত্র বাহিনীতে যোগ দিক। বাবার ইচ্ছেতেই পুরুলিয়া সৈনিক স্কুলে ভর্তি। উড়ানের শুরু, চোখে স্বপ্ন, মনে দৃঢ় সংকল্প। সৈনিক স্কুল পুরুলিয়াতে গিয়েও আমি অনেক প্রচণ্ড পড়াশুনো করেছি, কারণ আমি বাংলা মিডিয়াম স্কুলে প্রথমে পড়তাম, তারপরে সৈনিক স্কুল ওখানে ইংলিশ মিডিয়াম ছিল, আমাকে খুব খাটতে হয়েছে। কিন্তু এই খাটনির ভেতর থেকেই উৎসাহ আমি পেয়েছি যে আরও খাটবো, সেটা ভালো করবো। আর বায়ুসেনায় জয়েন করার পর আমি বুঝতে পারলাম যে বায়ুসেনাতে প্রচণ্ড খাটতে হয়, পড়াশুনো করতে হয়। লোকে সাধারণত ভাববে যে এটা খুব চ্যালেঞ্জিং টাস্ক, খুব মজা আছে, তা আছে নিশ্চয়ই, কিন্তু ওর পেছনে প্রচণ্ড খাটতে হয়। দীর্ঘ কর্মজীবনে নানা দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। কমান্ডিং অফিসার, স্টেশন কমান্ডার থেকে ধাপে ধাপে একেবারে শীর্ষে। স্বাধীনতার পর বায়ুসেনার প্রথম ভারতীয় প্রধান হন এক বাঙালি, সুব্রত মুখোপাধ্যায়। প্রায় 54 বছর পর 2013 সালের 31শে ডিসেম্বর বায়ুসেনার শীর্ষ পদে বসেন তিনি। ফের এক বঙ্গ সন্তান। আকাশের বুক চিরেছেন, আকাশেই ভেঙেছেন বৈষম্যের প্রাচীর। মেঘবালিকাদের হাতে দিয়েছেন এক খোলা আকাশ। এই বাঙালি বায়ুসেনা প্রধানের আমলেই সিদ্ধান্ত হয়েছে মেয়েরাও ওড়াবে যুদ্ধ বিমান। কর্মজীবনে বহু দেশ ঘুরেছেন, কিন্তু অবসরের পর ফিরেছেন সেই শেকড়েই। বাংলার মাটি আমাকে খুব টানে, সেই জন্যে আমি দীর্ঘ 45 বছর বাইরে থাকা সত্ত্বেও রিটায়ারমেন্ট মানে অবসর নেওয়ার পরে এখানেই আমি স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেছি। অদম্য জেদ, অসীম সাহস, ইস্পাত কঠিন মানসিকতা, এসব নিয়েই তিনি এক ব্যতিক্রমী বাঙালি। তিনি বাঙালির অরূপ রতন, অরূপ রাহা। তাকে সেরা বাঙালি 2017 লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়ার সুযোগ পেয়ে আমরা সম্মানিত। এর আগে নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের জন্য গণেশ পাইন, শর্মিলা ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়,
অশোক সেন এবং আরও কৃতি বাঙালিকে আমরা এই সম্মান জানাতে পেরেছি। এবার আরেক বাঙালির শ্রেষ্ঠত্বকে কুর্নিশ। সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান তুলে নেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রী অরূপ রাহাকে, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকবো ভারতীয় সেনাবাহিনীর আর এক আইকন, বাঙালির আর এক গর্ব, জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে। বাবু, আমরা জানি আপনি স্কুল থেকে ডিফেন্স কলেজ কোনো পরীক্ষায় কোনোদিন দ্বিতীয় হননি এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়েছেন একেবারে সেকেন্ডের ভগ্নাংশে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাঙালি সারা বছর ধরে রাজনৈতিক ঝান্ডার জন্য, দলের জন্য এত মারামারি করে, দেশের জন্য সেনাবাহিনীতে নাম লেখায় না কেন? সবচেয়ে প্রথমে আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। এই প্রশ্নের মূল অংশে কিছুটা সত্যি আছে, তবে আমি এটা জানি যে ভালো যোদ্ধা হতে হলে যেসব গুণের দরকার, যেমন শারীরিক শক্তি নয়, শুধু শারীরিক বল নয়, চাই বুদ্ধিদীপ্তি, মস্তিষ্ক, ইন্টেলিজেন্স এবং লড়াই করবার জন্য সাংঘাতিক মনোবল, দৃঢ়তা এবং রণকৌশল, রণচতুরতায় দক্ষতা। এইসব গুণগুলো আমার মনে হয় আমাদের বাঙালি নব আর যুব প্রজন্মের মধ্যে অঢেল পরিমাণে আছে, কিন্তু আমরা তাদের ঠিকমতো অনুপ্রেরণা দিতে পারিনি এবং আমার মনে হয় তারা আমার সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের যুব প্রজন্মের সঙ্গে টক্কর দিতে পারে এবং তারা কয়েকটা বিষয়ে আরও বেশি এগিয়ে আছে আমার তাই মনে হয়। তো এই কথাটা একদম ঠিক নয় যে আমাদের যুব প্রজন্ম, বাঙালি যুব প্রজন্ম ভালো যোদ্ধা হতে পারে না। অরূপবাবু, আমরা জানি আপনি স্বল্পবাক, কিন্তু আজ বাঙালি আপনাকে এত অল্প কথায় ছাড়বে না। আপনি কিছু উপলব্ধি যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন প্লিজ। এই প্রশ্নটা আরও আমি একটু এক্সপ্লেনেশন দিতে চাই যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন অঞ্চলে অনেক লোকেরা আছে যাদের পরিচিতি আছে মার্শাল রেস, সামরিক জাতি হিসেবে। এদের মধ্যে বাঙালিদের গণ্য করা হয় না, সে যে কোনো কারণেই হোক, এটা একটা সত্যি। তবে বর্তমান অবস্থায় শুধু বাঙালি যুব প্রজন্ম নয়, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের যুব প্রজন্ম আর্ম ফোর্সেসে, সামরিক বাহিনীতে প্রফেশনাল ক্যারিয়ার গড়তে অত ইচ্ছুক আর আগ্রহী নয়। এটা একটা ইউনিভার্সাল ফেনোমেনা, সর্বজনীন ব্যাপার। তার জন্য অনেকগুলো কারণ আছে। সর্বপ্রথমে যেসব জায়গায় বিশ্বে নানা রকম যুদ্ধ বিগ্রহ চলছিল, সেই সব জায়গায় এখন প্রায় সব জায়গাতেই পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আছে, মানে শান্তি বিরাজমান। তার ফলে
সামরিক বাহিনীর গৌরব ও অন্য রকমের মান্যতা অনেক কমে গেছে। ইউরোপে যেখানে বিগত এত সেঞ্চুরি, এত শতাব্দী ধরে যুদ্ধ চলছিল, সেখানে এখন শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি হয়েছে। তাই ডিফেন্স সার্ভিসেস মান্যতা অনেক কমে গেছে, অনেক খর্ব হয়েছে। সেরকম ডেমোক্রেসি সব জায়গায় বিশ্বে ভালো রকমভাবে শিকড় গেড়েছে। তার ফলে সামরিক শক্তি, সামরিক শাসন যেসব দেশে ছিল, স্বৈরতন্ত্র ছিল, সেখানে সেগুলো নিশ্চিহ্ন হচ্ছে। এমনকি আমাদের প্রতিবেশী পাকিস্তান ও মিয়ানমারও সেই একই অবস্থা। সেখানে এখন প্রজাতন্ত্র শিকড় মজবুত হচ্ছে। তাই আর বিশেষ করে এখন সারা বিশ্বে প্রচণ্ডভাবে অর্থনৈতিক বিকাশ, উন্নয়ন হচ্ছে। তারপরে নতুন নতুন প্রফেশন তৈরি হয়েছে, নতুন নতুন ফিল্ড তৈরি হয়েছে, যার সামাজিক মান্যতা সামরিক বাহিনীর থেকে অনেক বেশি। আমরা অভিভাবকরা, আমাদের ছেলেমেয়েরা তারা চায় এই নতুন প্রফেশনে, যেখানে সামাজিক মান্যতা অনেক বেশি, সেইগুলোতে তাদের ক্যারিয়ার গড়তে। আমরা এখন তাদের এনকারেজ করি যে স্নাতক হও, আইআইটি থেকে, আইআইএম থেকে, আবার এমএনসিতে জয়েন করো, তাতে অনেক আয় বেড়ে যাবে, অনেক মান্যতা হবে, অনেক সমাজে অনেক প্রতিষ্ঠিত হবে। তবে একটা কথা আমি বলতে চাই যে আমাদের দেশ বর্তমানে বিশাল সুরক্ষা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের চারিপাশে এই সুরক্ষা নিয়ে বিরাট সংঘর্ষ চলছে। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনীর দরকার, এবং সেখানে সামরিক বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্যে আমাদের চাই যুব প্রজন্ম, সারা ভারতবর্ষের, বিশেষ করে বাঙালি যুব প্রজন্ম, যারা তাদের খুব বুদ্ধিদীপ্তি আছে, যারা অনেক এগিয়ে আছে, যাদের দৃঢ়তা আছে, মনোবল আছে, তারা যদি ডিফেন্স সার্ভিসেসে জয়েন করে, তাহলে আমাদের দেশের সুরক্ষা, যা কঠিন পরিস্থিতি আছে, সেটা ভালো করে মোকাবেলা করতে পারবে। আজ এই সন্ধ্যায় আপনাদের এই মান সম্মান আমাকে দেওয়ার জন্য, বিশেষ করে এবিপি আনন্দর তরফ থেকে আমাকে সম্মানিত ও পুরস্কৃত করার জন্যে আমি অত্যন্ত অভিভূত, এবং আমার পরিবারের সবাই খুব খুশি ও গর্বিত। আমি ৬২ বছর সশস্ত্র সেনা কাজ করেছি, এবং গত ৩১শে ডিসেম্বর ২০১৬ সালে অবসর প্রাপ্তি হয়েছি ভারতের সশস্ত্র সেনার সবচেয়ে বড় সেনাপতির পদ থেকে। এবং এই পদে আমাকে অধিষ্ঠিত করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, সামগ্রিকভাবে দেশের সেবা করায়, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ দেশের মানুষের প্রতি এবং সশস্ত্র সেনার প্রতি। ৬২ বছর বয়সে মধ্যে আমি ৫১ বছর সামরিক পোশাক পরে কাজ করেছি। সৈনিক স্কুল পুরুলিয়া, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমি এয়ারফোর্সে ৪২ বছর আমি কর্মরত ছিলাম, এবং এখন অবসর নেওয়ার পর যখন আমি বিনা সামরিক পোশাক পরে সাধারণ পোশাকে যখন কাজে বেরোই, তখন আমাকে খুবই কম লোকে চিনতে পারেন। সেটাই কাম্য, সেটাই স্বাভাবিক, সেটাই আমি আসলে ভালোবাসি। আমি এখন স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে, এই বাংলার মাটিতে আমি এখন সেটেল হয়েছি, কলকাতার নিউ টাউনে। এখানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ আমি আমার পরিবারের সবাই
সবাইকে কাছে পেয়েছি। আমি বিশেষ করে আমার স্কুলের বন্ধুদের সংস্পর্শে এসে আমি অত্যন্ত খুশি। শেষ করার আগে আমি আবার আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আজকে সন্ধ্যাবেলায় এই সম্মান আর পুরস্কার দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ। অনেক ধন্যবাদ অরূপবাবু। আমি নিশ্চিত যে অরূপবাবু আমার সঙ্গে একমত হবেন যে বাঙালি যাতে বেশি করে যুদ্ধে যায় তার জন্য অন্তত যুদ্ধের দামামা আমরা কেউ শুনতে চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই। ধন্যবাদ। শ্রাবন্তী, নটের উক্তি কবিতায় গিরিশচন্দ্র ঘোষ লিখছেন, লোকে কয় অভিনয় কভু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। ও কি, তোমার ভুরু কুঁচকে গেল কেন? না না, এই অনুষ্ঠানের ক্লাইম্যাক্সে এসে এবার আমরা যার কথা বলতে চলেছি তার সম্পর্কে নিন্দা শব্দটাই অবান্তর, কারণ কোনো প্রশংসা কোনো বিশেষণই তার জন্য যথেষ্ট নয়। এই অভিনেতার অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। এই মগ্ন শিল্পী নিজেই বাংলা ছবির একটা বিরাট অধ্যায়। কবি অলোক রঞ্জন দাশগুপ্ত যাকে নিয়ে লিখেছিলেন, এখনো তোমার দিকে তাকালে মনে হয় এই বুঝি নবারুণ জাগালে। সত্যজিৎ রায় ঘরে বাইরের সময় বলেছিলেন, যাকে ছাড়া সন্দীপ হবে না। সত্যি, যাকে ছাড়া সন্দীপ হবে না, যাকে ছাড়া ফেলুদা হবে না, খিদ্দা হবে না, মাস্টারমশাই হবে না, যাকে ছাড়া এই বেলা শেষে পোস্তও হবে না। যিনি একাধারে কবি, সম্পাদক, নাট্যকার, নির্দেশক, বঙ্গ সংস্কৃতির সব আঙিনায় যিনি স্বমহিমায় আছেন। সংস্কৃতির 3 ভুবনের পারে তার সংসার, অপুর সংসার। বার্ধক্য তাকে ছুঁতে পারে না। বুড়ো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি আজও বাঙালিকে বলতে পারেন, ফাইট কোনি ফাইট। অভিনয় জীবনে 60 বছরে পা রেখেও যিনি সাবলীল, যিনি অনিবার্য, যিনি অপরিহার্য, তিনি এবার সেরা সেরা বাঙালির সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিতের দৃশ্যকাব্যের সেই অমর মুহূর্ত। কাজলকে নিজের কাঁধে তুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে অপু। ঠিক যেন সেভাবেই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বাংলা সিনেমার একটা কালখণ্ডকে। ওই ছেলেটা যে ওখানে অভিনয় করছে অপুর ভূমিকায়, তার মগ্নতাটা, তার মানে নিবিষ্টতাটা এতটাই গভীর যে আমি মাঝে মাঝে দেখে চমকে যাই যে আমি কি এটা করতে পেরেছিলাম, আমি কি করে পারলাম। মৃত্যু চেতনা তাকে ভয় দেখায় না, বিস্মিত করে। অভিনয় তাকে দেয় আত্মবিস্মৃতি। অভিনয়ের ডানায় ভর করে আজও তিনি আকাশ ছুঁতে পারেন। বার্ধক্য সেখানে তার কাছে পৌঁছতে পারে না। আমার নিজের এখনো অভিনয় করার ইচ্ছেটা, লোভটা, লোভ বলাই ভালো, আমি এখনো বড় লোভী এই অভিনয় করার ব্যাপারে। অ্যাকশন বলে, ওই যে অ্যাকশনে হয়তো 40 সেকেন্ড, খুব বেশি হলে একটা শট 30 সেকেন্ড, ওই যে আমি ইয়ে করি, ওইটা আমাকে এমন একটা আত্মবিস্মৃতি দেয় যেটা আমার স্বপ্নের, যেটা আমার আকাঙ্ক্ষার, যেটা আমার শুশ্রূষার কাজ করে। আর জানো না, ওই যে রবীন্দ্রনাথের কথাটা আমার বহু দিনের সঙ্গী, যে আপনার নিরানন্দ অন্ধকারাগার, ওটাই ভোলাই তো ভালো। শিল্প তাকে শিখিয়েছে বিনয়, শিখিয়েছে এই বিশ্বকে নতুন করে বুঝতে। সেই উপলব্ধিতে ভর করে তিনি বারবার ভেঙেছেন চেনা ছক, বদলেছেন নায়কের তথাকথিত সংজ্ঞা। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমান, মধুহীন করুণা কো তব মন কোকোনদে। তার অভিনয়ের সঙ্গে মিশে আছে তার কবিতা প্রেম, তার কবিতায় মিশে আছে অভিনেতার অনুশীলন। সব মিলিয়ে তিনি যেন এক মহীরুহ, যার শেকড় ছড়ানো আছে এই বাংলার সংস্কৃতি, বাঙালিয়ানার মাটির গভীরে। এই যে বাঙালি
যে চাই বললে না, এটা বললে আমার ভেতরে এমন একটা ঋণ বোধ আমাকে আচ্ছন্ন করে যে আমার চোখে জল এসে যায়। যা কিছু আমার, যা কিছু আমি, সবই তো বাঙালির দেওয়া। বাঙালি বাবা মাই যে শুধু আমাকে দিয়েছেন তা নয়, এই সমস্ত সমগ্র বাঙালি সমাজ আমার অভিভাবকের মতন আমার সামনে রয়েছে। যাবার দিন পর্যন্ত যেন এদের নমস্কার করে যেতে পারে। আমাদের এবারের সেরার সেরা বাঙালি বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ, রনেন সেন, শঙ্কর চট্টোপাধ্যায়, সুনন্দ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী মুখোপাধ্যায়, অসীম ঘোষ, শুভেন্দু গুহ, অরুন্ধতী ভট্টাচার্য, কৌশিক বসুকে সেরার সেরা বাঙালি সম্মানে ভূষিত করে আমরা সম্মানিত বোধ করেছি। এবারের সেরার সেরা বাঙালি সৌমিত্র চট্টোপাধ্যায়। 2017 সেরা সেরা বাঙালি সৌমিত্র চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব বাঙালির আর এক গর্ব, বাংলার প্রবাদ প্রতিম কবি শ্রী শঙ্খ ঘোষকে। বাবু, আপনাকে এতদিন ধরে এত প্রশ্ন করেছি, আজ একটা ছোট্ট জিজ্ঞাসা। আপনারই লেখায় পড়েছি 70 বছরের শিশির কুমার ভাদুড়ির সঙ্গে 24 বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রায় বন্ধুত্বের সম্পর্ক ছিল। ধরে নেওয়া যাক প্রফুল্ল নাটকের সেই প্রথম দিনের রিহার্সাল, শিশিরবাবু স্বয়ং অভিনয় শেখাবেন দেশবন্ধু পার্কের ক্লাবের ছোট্ট ঘরে, আর সেই একই দিনে সত্যজিৎ রায়ের অপুর সংসারের শুটিং। সৌমিত্র চট্টোপাধ্যায় কোনটা বেছে নেবেন? ওই যেখানে শিক্ষার সুযোগ হয়েছিল সেইটি বেছে নেব। সৌমিত্র চট্টোপাধ্যায় এক জায়গায় লিখছেন যে তিনি শিশিরবাবুকে কোনোদিন মুখ ফুটে একটা কথা বলতে পারেননি। আর সেই কথাটাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা সবাই বলতে পারি, আপনি অনেক কিছু পেয়েছেন কিন্তু পৃথিবীর একটা মহত্তম সৃষ্টি থেকে আপনি বঞ্চিত, কারণ আপনি নিজে কোনোদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মঞ্চে অভিনয় দেখেননি। সৌমিত্রবাবু, বাঙালি আপনাকে অনেক দেখেছে, অনেক শুনেছে, অনেক জেনেছে, কিন্তু আজকের এই দিনে আপনার কাছে আরো কিছু শুনতে চায়, প্লিজ। এই আচ্ছা, প্রথমে তো আপনাদের সকলকে নমস্কার, শুভেচ্ছা, প্রীতি, এটাই জানাবার কর্তব্য, সেটা করছি। কিন্তু সত্যি বলছি যে কিছু বলতে বললে আমার বড় বিব্রত বোধ করি আমি। শুধু বক্তা নই বলেই নয়, আমার সব তখন মানে আজীবনের যে সমস্ত নার্ভাসনেস সেগুলো আমার সঙ্গে সঙ্গে উঠে আসে ভেতর থেকে, এবং আমি অত্যন্ত বিচলিত বোধ করি। কি কথা বলবো, কেমন করে বলবো, সবই গুলিয়ে যায়। এতদিন ধরে একটা কাজ নিয়ে পড়ে থাকলে তার
যেমন অনেকগুলো ভালো দিক আছে, অনেকগুলো খারাপ দিকও আছে। অর্থাৎ অনুশীলনে অনুশীলনে যেমন কাজটা রপ্ত হয়, পাকা হয় শিল্পী বা কর্মীর হাত, তেমনি আবার তার ভেতরে ক্রমাগতই একটা শূন্যতাও তৈরি হতে থাকে এবং তার কাজের মধ্যেও সেই শূন্যতা একটা একঘেয়েমি তৈরি করতে পারে। আমি চেষ্টা করেছি যে, আমি জানি না এসব মানে কোন ভাষায় বলতে হয়, নিজেকে জীবন্ত সব হিসেবে হেঁটে বেড়ানোর থেকে বাঁচিয়ে রাখা, সেরকম না হতে পারা, যাতে আমি জীবন্ত মানুষই থাকতে চাই। সেই জন্য বারবার ওই একঘেয়েমির সঙ্গে লড়াই করতে হয়েছে, শূন্যতার সঙ্গে লড়াই করতে হয়েছে। এবং এই একটু আগে বোধহয় সুমনের নিয়ে একটা ইন্টারভিউর একটুখানি দেখানো হলো, ওই কথাটাই বলতে পারি যে আমি এই সবই পেয়েছি আমার বাঙালি সমাজের কাছ থেকে। এবং আপনারাও যে আজকে আমাকে এই সম্মান দিলেন, এতে আমি যেমন আপ্লুত বোধ করছি, তেমনি আপনাদেরই মাধ্যমে আমি সেই বাঙালি সমাজকেই ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর মানে আমার তো দেখুন এমন কিছু কাজ করি না যা নিয়ে একটা মনের মধ্যে ভয়ঙ্কর ইয়ে থাকতে পারে যে আহা কি করলাম, সেরকম আমার নেই, কোনোদিন হয়নি। হ্যাঁ, খুব তাৎক্ষণিকভাবে কাজটা করে একটা আনন্দ হয়, সেইটুকুনি কিছুক্ষণের মধ্যেই সেটা পুড়িয়ে যায়। সেই জন্যই এই যে এত কিছু পেয়েছি জীবনে, সেগুলো সবই তার থেকেও যত বড়ই না পাওয়া থাক, সেগুলোকে ছাপিয়ে যায়। সেইটুকু নিয়েই যেন শেষ অবধি থাকতে পারি, এই আশীর্বাদ আপনারা করুন। আর আমার দিক থেকে আপনাদের কিচ্ছুই বলার নেই, এইটুকুন ছাড়া যে যতদিন দেহ চলবে, মন চলবে, ততদিন আমার যেটুকুন সেবায় অভিনয় করা, এই শিল্প কর্মে নিয়োজিত থাকা, সেই সেবাটুকু আমি করে যাব। নমস্কার। একটা গুলিয়ে যাওয়া সময়কে যিনি প্রতিদিন দিক নির্দেশ দিচ্ছেন, দিক নির্দেশ করছেন, তিনি বলে যাচ্ছেন যে আমার সব গুলিয়ে যায়। বিনয় একেই বলে। সেরা বাঙালি 2017, দেখতে দেখতে 13 বছর পার। এই স্মরণীয় মুহূর্তে 13 তীরে দাঁড়িয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত কৃতি বাঙালিদের আজকে সম্মান জানিয়ে আসলে সম্মানিত হলাম আমরা, তাদের প্রত্যেককে। আর এই নক্ষত্রদের মাঝে ডেকে নেব আগামীর নক্ষত্রদেরও, যারা বয়সে নবীন কিন্তু প্রতিভায় আকাশ ছোঁয়া, যাদের আমরা বলি কালকের সেরা আজকে। প্রথমেই মঞ্চে ডাকবো কালকের সেরা আজকে অভিনয় অর্ঘ্য বসু রায়কে, পোস্তপ্রিয় বাঙালির বড্ড প্রিয় ছোট্ট অর্ক। সঙ্গীতে কালকের সেরা আজকে ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবিতে ইমন গান গেয়েছেন, কিন্তু ইমনের গান তার গানের গুণে প্রাক্তন নয়, বরঞ্চ বঙ্গজীবনে ভীষণভাবে বর্তমান। আগামী সেরা বাঙালিদের সঙ্গে আজকের সেরা বাঙালিরা একই সঙ্গে একই মঞ্চে। আমার চিত্রগ্রাহক বন্ধুদের জন্য সুবর্ণ সুযোগ ইতিহাসকে ফ্রেমবন্দি করার। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
সেরা বাঙালি নিবেদন করছে ক্যামেলিয়া গ্রুপ, স্প্রেডিং ইটস পেটালস ফর দ্য গ্রোথ অফ দ্য নেশন। Siddha Skyworks at BT Road, EM Bypass, Rajarhat and Southern Bypass, siddhagroup.com. পিয়ারলেস গ্রুপ, 85 বছরের ঐতিহ্যমণ্ডিত পিয়ারলেস গ্রুপ, আয়ুর্বেদম, সুন্দর ত্বকের লাবণ্যে। পার্টনার বাই মুখরোচক চানাচুর, ভালো খান সুস্থ থাকুন। ট্রফি পার্টনার সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, কারিগরি তোমার জন্য।